যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনারা হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? ওই যে বলে না যে কারো সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। আপা কারো ছিলেন সবার মুন্সিকে বিএনপি মাঠের মধ্যে ছিলাম না, আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই। বলেন যে এটা ধরেন না, আপনি এটা ধরেন না। দেখেন আমি রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে নাই। আজকে রয়েছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপা, আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার সাথে একমত বিএনপি? আপনি বলছিলেন যে সংস্কার নিয়ে কোনো আপত্তি নাই। আমি আপনাকে বলি, বিএনপির তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে, অস্পষ্ট কোনো কথা নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ, আপনি একটু আমার জন্য স্পষ্ট করেন, আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন, বিএনপি কি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত? দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার জন্য, দুইবারের বেশি একাধারে মানে পরে আবার হতে পারবে, পরে আবার হতে পারবে, পরে আবার যদি মনে করে সেটা 2-3-4। এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়? মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন, আবার আরেকজন মাঝখানে হবে, এরপরে আবার আপনি দুইবার হবেন একাধারে। এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে দুইবারে বেশি একাধারে হতে পারবে না? দেখেন, একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে। বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরে হইতে বাধা নাই, পরে আবার হইতে বাধা নাই। পরে নিয়ে আসলে শুনেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনি আপা? আপনারা কি ইলেকশন চান না, ভয় পান ইলেকশনে যাইতে? আমরা ভয় পাবো? আপনি কি এটা বলতে পারেন যে এই যে অবস্থাটা ছিল? আপা আমি আপনাকে একটু বুঝায় বলি, এই সংস্কারে যেই কথাগুলিতে আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই, বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে। ওকে আপা, এই জায়গা থেকে একটু করে আসি। তার মানে একমত যদি না হয়, আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব, পরে আপনারা করলেন না, তখন আমরা এটাতে খুব খুশি হব না, এটা তো আপনি বলতেছেন। তার মানে কি বিএনপি কি আসলেই দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা রাখবে না? মানে বিএনপি 5-6 বার থাকবে? বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা। আমি খালেদ ভাই, আপনি আমাকে যত রকম চেষ্টা করেন, আমি একা কিছু বলতে পারবো না। বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে। বিএনপি বলেছে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে, সালাউদ্দিন ভাই কথা বলছেন, কাজ করছেন সংস্কার নিয়ে। আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি উনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো। উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো, যেহেতু উনি কাজ করছেন। আপা আমি একটা কথা বলি, পরে আমি বলতে পারি। আপা আমি একটা কথা বলি, বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারের বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না, হইতেও তো পারেন, গণতান্ত্রিক দল আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শোনেন, যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। আর দ্বিতীয়ত হলো, দ্বিতীয়ত বলছি, সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো। যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন, তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন 1 দিন 3 দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1% চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার,
তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, এবং প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি, মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে। এই একটাই দাবি। শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা তার পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোর অর লেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, মনে হয় সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না। এটা কিরকম? আমি তো মানে সংস্কারের এগেইনস্টে, তোমরা সংস্কার মানি না, তোমরা সংস্কার করলেও গিয়ে উল্টাই দিব, মির্জা আব্বাস এগুলি বলছেন। মির্জা আব্বাস আপনার ভুল হচ্ছে। আপনি যদি কথাই শুনেন, ধরেন আমি কথা বলছি, আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে, আপনি কোনটা লুফে নেবেন বলেন? জনাব তারেক রহমানের কথা। তো জনাব তারেক রহমান কথা বলছেন, পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস, উনি অনেক বড় নেতা বাট স্পোকসম্যান না। উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন, বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন। উনি যদি বলেন, আপনি উনার কোড ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন, আমি সেটার কথা বলবো। জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? অবশ্যই যেটুকু সংস্কার দরকার, কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না, সংস্কারের পক্ষে। সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে, রাইট? জনাব তারেক রহমান সবসময় এটা বলেন, সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে। এবং এই সংস্কারটা কাকে নিয়ে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এবং আমার সাথে আরেকজন যিনি টকশোতে আছেন তাদেরকেও নিয়ে, প্রত্যেককে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার। তো সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার নির্বাচিত না। আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরেই নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না, আপনি এটা ধরেন না, আপনি দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে এটাও চলে আসবে। আমার মনে হয় যে আমি আশা করব জনাব তারেক রহমান মেনে নেবেন, 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার কোনো শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না। আমি আশা করব যে আরো যে 2-1টা জিনিস আমি দেখলাম, আমি আশা করব এটা মনে হয় আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি। আপনার কাছে মনে হয় যে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না, এটা আপনি বলতেছেন, তাই না? না, প্রভাবিত তো একটা সময় করা গিয়েছে। না, এই সময় না, শেখ হাসিনা সরকারের কথা আমরা বলতেছি না, শেখ হাসিনা সরকারের কথা বলছি। আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না। আমি এই সময়টায় শুধু এইটুকু বলবো যে যারা যারা সাফারার ছিল, খুদ প্রধান উপদেষ্টা সহ যারা আক্রোশের ইসে ছিল, তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায়। তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ, এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইউনূসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত, যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত, তাই তো? নো, আমি বলেছি উনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা পড়ে বা তার চেয়েও হালকা ক্রাইটেরিয়া যদি পড়ে, তাহলে কিন্তু অটো ওগুলো কিন্তু বানচাল হয়ে যাওয়ার কথা। আমি এই কথাটাই বলেছি। ওকে, ঠিক আছে। আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত, ওনারও মিনিমাম 7 মাস সময় নিত, ওনার কিন্তু 7 মাস সময় নেয় নাই। খালেদ ভাই, এটা আপনি একটু খেয়াল করেন। আমি একটু জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, আপনি যদি একটু সময় দেন। সেটা হলো, জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদের জন্য, বিলোপের জন্য মাঠে নেমেছিল। যদিও আপনি প্রতিবাদ করেছেন, কারণ তাদের যারা যুদ্ধ করেছে, যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে, তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটাকে এক ধরনের মুনাফেকি বলে, অন্য কিছু বলে না। তাদের জন্য আমি
সবার জন্য এই কথাটা বললাম, আমার লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু এই লাভের জন্য কিন্তু মনিয়াপা ওরা তো তবু 1-1.5 বছরের একটা প্ল্যান করে 1-1.5 মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে, সেটা কোটা দিয়েই পারুক আর যাই দিয়ে পারুক, ওরা তো এটা এক্সিকিউশন করে দেখাইছে মাঠের মধ্যে। সেদিন মাঠের মাঠে ছিলাম না, আপনারা মাঠে ছিলেন, কিন্তু আপনারা মাঠে মরেন নাই, মরছে উনারাই। আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে? ছাত্ররা, সেটা আপনারা দাবি করেন, সেটা আপনারা দাবি করেন, আপনারা দাবি করেন। আমি বলি প্লিজ, জি, কয়জন ছাত্র আমি প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, এবং ছাত্র ছাড়া যারা বাকি ছিল সবই অনেক বেশি, তার চেয়ে অনেক বেশি রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, বিএনপি তো না, দলীয় বিএনপি তো না, বিএনপি অবশ্যই বিএনপি না, রিকশাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুই নাই আসছে, বিএনপির কথা শুনে তো আসে নাই। কোন বৈষম্য বিরোধী না, শোনেন, যখন আপনি মানবতার জন্য 28 অক্টোবরও তো বাংলাদেশে মানুষ রিকশা চালাইতো আপা, 28 অক্টোবরও তো বাংলাদেশে মানুষ রিকশা চালাইতো, তারা তো আসে নাই। আমি আপনাকে এটাই বলি, এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি। জি বলেন। কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো, ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপির সন্তান, বড় বড় নেতা উপদেষ্টারাও কিন্তু বিএনপির সন্তান, ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা 14 শিকের মধ্যেই হতো, ওরা নামতে পারতো না। ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে ঘুরে এই কাজগুলো করতে হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, ওরা নিজেদের মধ্যে হারায় গেছে। এই যে মানে মুনাফেকি চরিত্র। একটু ছোট করে বলি যে আপা, যখন এটা প্রকাশ পাওয়া গেল, এই সরকার কিন্তু, আমি যত কথাই বলি, 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25-26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি, যখন তাকে বুঝে ফেলে, তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা, চলে তো যায় নাই। আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি নিয়ে চলে আসতে দেখছি। আমি আপনাকে বলি, ওরা কিন্তু অনেকেই চলে গেছিল, অনেকেই হাত তুলে ফেলছিল, অনেকেই মুসলেকা দিয়েছিল, কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল। ওরা কাউকে চিনে না, কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের। ওরা যখন হাত তুলে ফেললো, ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে, তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল। ওরা কিন্তু ওরা জানতো না, ওরা জানেও নাই। সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল। এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম। বিএনপির এই যে ছেলে আজকে এখন যদি ওরা ডাকে, এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না। তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে? আমরা কি করেছি দেখেন, 3 তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি, আমি বলি ঘুরে দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় ছোট ছোট জাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে, বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈষম্য। আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারো সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারো সিলাই সিন্নিটা হয়েছিল। আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি। আপনি তো আমাদের পরিষ্কার করে বলেন, কারো সিলাই সিন্নি ছিল, আপা কারো সিলাই সিন্নি ছিল, মুন্সি কে? বিএনপি। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 15 বছর 15.5 বছর মাঠেই ছিল, মাঠেই আছে। বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট, এটা কিন্তু নরমাল কোন সরকার না, একটা ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা, তখন অন্য যেভাবে আসুক, বলেন না যে মুমূর্ষু রোগীর জন্য সবকিছু হালাল। এই জুলাই আগস্টটা ছিল মুমূর্ষু রোগী। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা দেখছি হেফাজতের সময় আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে, তারা পাশে থাকতে বলছিল, বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন, তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন, এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল।